ঈদে বাড়ি ফিরতে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, রেল বাসেও যাত্রী চাপ, যানজটে ধীরগতি থাকলেও গতবারের চেয়ে ভোগান্তি কম, দাবি সড়ক পরিবহন মন্ত্রীর। পণ্যবাহী ট্রাকে ঈদে বাড়ি ফেরার পথে রংপুরের পীরগঞ্জে দুর্ঘটনায় নিহত 16, গাড়ি চালাচ্ছিল হেলপার, অভিযোগ যাত্রীদের। গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন থাকবে 3000 পুলিশ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার ঈদ। নিউ ইয়র্কে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত প্রবাসী বাঙালিরা। এবং এবার পূর্ব লন্ডনের একটি আবাসিক ভবনে আগুন, বাংলাদেশে অধ্যুষিত ওই ভবনটির বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়েছে। প্রবাসী সময় সঙ্গে আছে আমি বিথি হক। শুরুতে ঈদে ঘরমুখো মানুষের খবর। ঈদযাত্রার চতুর্থ দিনেও রাজধানী ছেড়েছে নগরবাসী। তবে গত কয়েকদিনের তুলনায় শনিবার সকালে ট্রেন ও বাসে যাত্রী চাপ কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর তা বেড়ে যায় কয়েকগুণ। দিনভর মানুষের ঢল ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালেও। ঘটেছে বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনাও। তবে পরিবার পরিজনের সঙ্গে উৎসব উদযাপনের আনন্দ ম্লান করেছে যাত্রাপথের কষ্টকে। কামরুজ্জামান মামুন, মাহমুদ রাকিব এবং শাহরিয়ার দ্বীপের তথ্য নিয়ে ফয়সাল মুর্শেদের রিপোর্ট। হোক ঝক্কি হোক দুর্ভোগ, তবু ফিরতে হবে প্রিয়জনের কাছে উৎসব উদযাপনে। আর তাই শনিবার সকাল থেকে রাত অবধি উপচে পড়া ভিড় ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। পরিবার প্রিয়জনদের সান্নিধ্য পাবার আশায় নির্দিষ্ট সময়ের অনেক আগে টার্মিনালে আসেন নৌপথের যাত্রীরা। ঈদ উপলক্ষে পটুনের সংখ্যা বাড়ানোর কারণে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই লঞ্চে উঠে স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ। সবার সাথে আনন্দ করার জন্য বা ঈদ করার জন্য চাইতেছি। টার্মিনালে অন্যান্য বছর যেমন হকাররা বসতো পাশে, কিন্তু এই বছর আমি এখনো কোনো হকার আমার চোখে টার্মিনালের মধ্যে পড়ে নেই। তবে বিআইডব্লিউটি এর নির্দেশনা অমান্য করে নৌকা করে লঞ্চে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অনেকেই। এদিকে দুপুরে সদরঘাট পরিদর্শনে এসে ঈদযাত্রায় যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার উপর জোর দেন র্যাবের ডিজি এবং পুলিশের আইজি। ঝুঁকি নিয়ে কোনো যাত্রী হবেন না এবং এই আনঅথরাইজ কোনো ভেহিকেলে, এই ট্রাক, পিক আপ, এই ধরনের কোনো আনঅথরাইজ ভেহিকেলে যাত্রী হবেন না। যদি প্রত্যেকে একটু সচেতন থাকে, যার যার নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকে, তাহলে আর সমস্যা হবে না। যাত্রীদের পদচারণায় মুখর ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন। ট্রেনের কামরায় পর্যাপ্ত জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠেন অনেকেই। ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করব, মনের অনুভূতি অনেক 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 ভালো। জীবনের ঝুঁকি না, তাও যা আমি বছর শেষে মা বাবার সাথে চাকরি করি, একসাথে ঈদ কাটাবো। ঝুঁকি নিয়ে যাইতে হবে, কারণ ঈদে অনেক মজা করবো, মা বাবার সাথে ঈদ করবো, অনেক আনন্দ হবে। ঈদের সময় কিন্তু এরকম স্বাভাবিক হয়, এই 10-20 মিনিট কিন্তু ধর্তব্য বিষয় না। এদিকে বাস কাউন্টারগুলোর চিত্র ছিল স্বাভাবিক, নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে প্রতিটি বাস। অনেক ভালো লাগতেছে, সবাইকে নিয়ে ঈদ করা হবে, একসাথে যাচ্ছি আবার একসাথে আসবো, এটাই হচ্ছে বেসিক্যালি সব থেকে বেশি বড় মজার ব্যাপার। গত বছরের তুলনায় এবার সব পথেই ভোগান্তির মাত্রা অনেকটাই কম। ছোটখাটো বিড়ম্বনা থাকলেও ঈদের আনন্দের কাছে তা খুব নগণ্য বলে মত নারীর টানে ছুটতে থাকা প্রতিটি প্রাণের। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। কয়েকটা স্থানে দুর্ভোগ ছাড়া আগের যে কোনো বারের চেয়ে এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে একথা বলেন তিনি। যাত্রাটাই সবসময় যন্ত্রণা কষ্টকর হয় ভোগান্তির কারণে। এবার ভোগান্তি অনেক কম, কিছু কেস হইতেই পারে। কেন আপনি আবার কথা শুনেন, আমি তো এখন কোথাও পেলাম না। আস্তে প্লিজ, আপনি সিভিলের লোক পাঠান, আপনি আপনার ইসে থেকে উনিকে সাংবাদিক, কিসের সাংবাদিক? শুনেন, আমরা যারা পলিটিক্স, আমরা যারা সাংবাদিক, আমরা যারা বাসের মালিক, কাউন্টারে বসি, আমরা সবাই
দিল্লির জামে মসজিদের ইমাম সাহেব। বসে থেকে অর্ডার করলো, আপনার কথা ফেলার মতো কারো কথা থাকার কথা নয়। সেক্ষেত্রে আপনি এই যে আসেন, আপনার সাথে সাথে 20টা 24টা ক্যামেরা আসে, এটাতে তাদের দুর্ভোগটা আরো বাড়ে। এটা কি আসলে আপনার কাজ যতটা করছেন তার চেয়ে বেশি দেখানোর একটাই? ক্যামেরা না আসাটাই ভালো। আমি এখানে শুধু মন্ত্রী নয়, আমি বাংলাদেশের সবচেয়ে বড় পার্টি জেনারেল সেক্রেটারি। পণ্যবাহী ট্রাকে ঈদে বাড়ি ফেরার পথে রংপুরের পীরগঞ্জে দুর্ঘটনায় নিহত 16 জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত 8 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। যাত্রীদের অভিযোগ, চালক ঘুমিয়ে পড়ায় হেলপার ট্রাকটি চালাচ্ছিল। নিহতদের অধিকাংশের বাড়ি লালমনিরহাটে। মানিক সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। স্বজনদের সাথে ঈদের ছুটি কাটাতে ঢাকার গাজীপুর থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাকে ছাদে চেপে বাড়ির পথে রওনা হয়েছিলেন 50 থেকে 60 জন পোশাক শ্রমিক। কিন্তু সড়ক দুর্ঘটনায় আর স্বজনদের সঙ্গে উৎসব উদযাপন করা হলো না তাদের। হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে অবৈধভাবে যাত্রী নিয়ে ঢাকা থেকে লালমনিরহাটে যাচ্ছিল ট্রাকটি। এটি রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা 11 জন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও 5 জন মারা যান। গুরুতর আহত 8 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমি মাঝখানে ছিলাম আর ড্রাইভার ছিল এই যে জানালা সাইড আর হেল্পারের গিটারে ছিল। তা ওনারা হয়তো বুঝে গেছে, সরে গেছে, আর আমি গ্লাস ভাঙিয়া বাইরে পড়ে গেছি। ড্রাইভার ঘুমায় গেছিল, হেল্পার কি করছে 43 পাওয়ার দিয়ে চালাইতে শুরু করছে। এইটা অনেক গাড়ি এইরকম শুরু হয়েছে। এখানে কোনো ব্যারিকেড ছিল, স্পিড ব্রেকার ছিল না, কোনো কিছু ছিল না, কোনো গাড়ি ছিল না সামনে। সে উইলিংলি, সে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে সে এই গাড়িটা উল্টে ফেলে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রংপুরের বাইরে একজনের ভালুকা আর একজনের ঝিনাইদহ শোলকুপ উপজেলা, এদের প্রত্যেকটা নিহত পরিবারকে আমাদের পক্ষ থেকে 20,000 টাকা করে দেওয়া হচ্ছে, আর আহতের জন্য 5,000 টাকা করে দেওয়ার জন্য বলেছে। গাড়িটা ফিটনেস ফেল ছিল এবং গাড়িতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল, যেটা অবৈধ, এবং আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এই কারণেই দুর্ঘটনাটা ঘটেছে। এই ঘটনায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। প্রবাসী সময় আরো থাকছে। নিউ ইয়র্কে এয়ারলাইন্সের ভুয়া টিকিট বিক্রি করে লাপাত্তা এক বাংলাদেশি ব্যবসায়ী। প্রতারণার শিকার 2000 বাংলাদেশির ঈদে দেশে ফেরা অনিশ্চিত। শাওয়াল মাসের চাঁদ দেখা যায় রোববার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। শাওয়াল মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের দিন ধার্য করা হয়। সৌদি আরব ছাড়াও ঈদের চাঁদ দেখা গেছে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে ভারতের কেরালায় পালন করা হবে ঈদ। পাকিস্তানে এখন পর্যন্ত ঈদের চাঁদ দেখা যায়নি। 1 মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদের আনন্দে মেতে ওঠেন মুসল্লিরা। Are working round the clock. They are producing piles of sweet delicacies to meet the needs of their demanding customers. All the Tunisians say that back in their day, people used to make their own sweets together at home as a family. এদিকে ঈদের আনন্দ উপভোগে শেষ মুহূর্তেও কেনাকাটায় ব্যস্ত নিউ ইয়র্কের প্রবাসী বাঙালিরা। ব্যবসা ভালো হওয়ায় দোকানিরা যেমন খুশি, তেমনি প্রবাসীর চাহিদা মতো পছন্দের পোশাক পেয়ে ঈদ আনন্দের ঘাটতি নেই ক্রেতাদের মাঝেও। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। মাতৃভূমিতে নেই তাতে কি, প্রবাসে পরিবার পরিজন নিয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে প্রস্তুতি নিচ্ছেন সবাই। বিশেষ করে বাঙালি অধ্যুষিত জ্যামাইকা ও জ্যাকসন হাইটসের বিপণী কেন্দ্রগুলোতে ভিড় বেশি ক্রেতাদের। প্রবাসীদের চাহিদা মেটাতে ঈদ সংস্কৃতির নানা দেশি বিদেশি পোশাক তুলেছেন দোকানিরা। বেচাকেনা ভালো হওয়ায় সন্তুষ্টি জানালেন তারা। লাস্ট 3 ডেজ মানে খুবই ভিড় গত সপ্তাহ থেকে। প্রচুর মেয়েদের, বাচ্চাদের এবং ছেলেদের কাপড় বিক্রি হচ্ছে এখানে। ঈদ উপলক্ষে সেল অনেক ভালো হইতেছে, খুব ভালো কেনাকাটা হইতেছে। মেয়েদের, ভাবিদের, এদের সবারই কাপড় চোপড় বিক্রি হচ্ছে এবং ছেলেদের পায়জামা, পাঞ্জাবি। নিজের ও স্বজনদের শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন অনেকেই। ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসলাম, শাড়ি কিনলাম, চুড়ি কিনছি, কানের দুল এটা পছন্দ হয়েছে,
আর এই দেখতেছি আর কি কি কেনা যায়। আমরা তো এখানে আসছিলাম ওই ঈদের বাজার করার জন্য, ঈদের মার্কেট করার জন্য। আমার ওয়াইফ, আমি আমার ফ্যামিলির জন্য নিয়ে এসেছি এখানে। প্রাইস এটা অনেক রিজনেবল আছে, অনেক ভালো জায়গা, বাঙালি স্টোর। বাঙালি দোকানের প্রাইসটা রিজনেবল। আমার জন্য পাঞ্জাবি নিয়েছি, ওয়াইফের জন্য নিয়েছি শাড়ি, তারপরে ড্রেস নিয়েছি, বাচ্চাকে জন্য নিয়েছি, আর দেখতেছি আর কি। একটুখানি বাড়তি আয়ের আশায় ঈদ উপলক্ষে ফুটপাতে ব্যক্তি উদ্যোগের অস্থায়ী দোকানেও শাড়ির ভালো বেচাকেনার কথা জানালেন দোকানিরা। নিউ ইয়র্কে লক্ষাধিক প্রবাসী বাঙালি ঈদ উল ফিতর পালন করবেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, প্রবাসী কূটনীতিক গ্রেফতারের বিষয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন আইনজীবী নাজমুল আলম। চলুন দেখে নেই তার সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্কের স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন আমেরিকান সুপ্রিম কোর্টের অ্যাটর্নি নাজমুল আলম। নাজমুল ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও স্বাগতম। দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশি কূটনীতিক গ্রেপ্তার। রাজুল ভাই, এই আমরা দেখছি অতি সম্প্রতি সময়ে দুজন বাংলাদেশি কূটনীতিক, একজন বাংলাদেশ দূতাবাসে কাজ করেন, একজন জাতিসংঘে কাজ করেন। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গৃহকর্মী নির্যাতনের মামলায়। এই বিষয়টিকে আইনের দৃষ্টিতে আপনি কিভাবে দেখছেন? এই বিষয় দুটি অ্যাকচুয়ালি আমার নজরেও এসছে এবং আমি তাদের যে চার্জগুলো আছে সেটা আমি পর্যালোচনা করে যেটা দেখলাম আর কি, সেটা হচ্ছে যে বেশ কয়েকটি চার্জ তাদের এগেইনস্টে আনা হয়েছে। তো একটা কেস যেটা কনসুলেট দূতাবাসের কর্মকর্তার বিরুদ্ধে আনা হয়েছিল, সেটা আপনার স্টেট লর আন্ডারে। আর সম্প্রতি যেটা জাতিসংঘে সেটা হয়েছে ফেডারেল কোর্টে। ওয়ার্কিং কন্ডিশন বলে একটা কথা আছে আমেরিকাতে, যে এভরি এমপ্লয়ার মাস্ট প্রোভাইড এ গুড ওয়ার্কিং কন্ডিশন ফর দেয়ার এমপ্লয়িজ। তো ওইটাকেই হয়তো তারা সামহাট মানে এক্সপ্লয়টেশন করেছেন। আসলে বিষয়টা কি, যদি আমরা খুব সাদা চোখে না দেখি তাহলে কি মনে হয় আপনার কাছে? অনেকেই বলে যে এটার পিছনে একটা বিশেষ স্বার্থ থাকতে পারে এবং সেই স্বার্থটা মূলত গ্রিন কার্ড সংক্রান্ত। এইটা কারণ যারা এইখানে আসে, যে সমস্ত গৃহকর্মীরা, তারা কিন্তু একজন ফরেন ন্যাশনাল হিসেবে এই দেশে আসে একটা টেম্পোরারি ওয়ার্ক ভিসা নিয়ে। তো ওয়ার্ক ভিসাটা কোনোদিনই কিন্তু আপনার গ্রিন কার্ড ভিসাতে টার্ন করে না। কিন্তু ইউএস গভর্নমেন্টে কিছু ল আছে যেখানে আপনার কোনো নির্যাতিত লোক সে মানে যদি বলতে পারে যে আমার বিরুদ্ধে নির্যাতন হয়েছে, সেটা কিন্তু আপনার গ্রিন কার্ডের একটা অ্যাপ্লিকেশন করার একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি যদি একটু বাঁকা চোখে চিন্তা করেন আর কি, তাহলে ব্যাপারটা ওইরকমই দাঁড়ায় যে একজনের সর্বনাশ করে হয়তো আরেকজনের গ্রিন কার্ড পেতে যাচ্ছে। আবার অন্যদিকে যদি আপনি ভালো মানুষ হিসাবে চিন্তা করেন, তাহলে আমি এটাও বলবো যে হ্যাঁ, একটা লোককে যদি বলে কয়ে আনা হয় যে তাকে ন্যায্য মজুরি দেওয়া হবে, তাহলে এটা তার প্রাপ্য, এবং এই প্রাপ্য উদ্ধারের জন্য তিনি অবশ্যই আইনের আশ্রয় নিতে পারেন। মামলাগুলো 2013 সালের, আজকে 2017। এই যে একটা সময়ের ফারাক, এইটাকে আপনি কিভাবে দেখছেন? এইটার মধ্যে দূরসন্ধি থাকার অবশ্যই একটা পসিবিলিটি আছে। আমি সিরিয়াসলি সাসপিশিয়াস। সেটা হচ্ছে যে আপনার দেখা যায় যে এমন একটা ক্রাইম যদি হয়, হ্যাঁ, যেমন কোনো অ্যাসল্ট কেস, কোনো মার্ডার কেস অথবা কোনো রেপ কেস, এগুলা সাধারণত সঙ্গে সঙ্গে রিপোর্ট করা হয়। এগুলাতে কেউ এরকম বছরের পর বছর বসে থাকে না। কিন্তু আবার লতে আবার কিছু কিছু জায়গায় এক্সেপশন আছে, কিছু ব্যতিক্রম আছে। সেখানে বলা হয় যে ভিকটিম যদি ওই টাইমটা যদি সে প্রুভ করতে পারে যে তার পক্ষে কাম ফরওয়ার্ড, অর্থাৎ বেরিয়ে এসে তার মামলাটা ওই সময় করা সম্ভব ছিল না অথবা নালিশ করা ওই সময় সম্ভব ছিল না, তাহলে আইনের যে ওই ব্যতিক্রম যে এক্সেপশনটা আছে, সেই এক্সেপশনে সেটাকে অ্যাকসেপ্ট করা যেতে পারে। এইটা একটা গুড ডিফেন্স আপনার হতে পারে। যে দূতাবাসের যারা এই কেসে এখন জড়িত আছেন, আমার মনে হয় ওনাদের লিগ্যাল যে অ্যাটর্নি আছেন তাদের সাথে কথা বলে এই জিনিসটাকে তারা ডেফিনেটলি ব্রিং আপ করতে পারে। আরেকটা জিনিস আমি এখানে পয়েন্ট আউট করব, সেটা হচ্ছে যে এই মামলাগুলো যেহেতু এত দেরিতে হচ্ছে, এবং এটা যদি ওনারা আরেকটু ফার্দার যদি ওনারা যদি দেখে যে এটার পিছনে অ্যাকচুয়ালি সৎ উদ্দেশ্য হচ্ছে দূরসন্ধির পরিমাণ বেশি, অর্থাৎ কোনো লোভের বশবর্তী হয়ে কারো সর্বনাশ করা হচ্ছে, যে সে ক্রাইম ভিকটিম হয়ে
এই আমেরিকান ইমিগ্রেশন আইনের মধ্যে পড়তেছে যে আমি ক্রাইম ভিকটিম, কাজেই ওইটাকে আমাকে প্রোটেকশন দিয়ে গ্রিন কার্ড দেওয়া হোক, তাহলে তো এটা কমপ্লিটলি ফলস কেস। তো এই ধরনের ফলস কেসকে নকআউট যদি করা যায়, তাহলে যে লোকে এই কমপ্লেন করেছে তাকে উল্টো হয়তো জেলে যেতে হবে। এই কমপ্লেনগুলো যে দূতাবাসের কর্মচারী অথবা কর্মকর্তাদের বিরুদ্ধে যেগুলো আনা হয়, তারা হয়তো জিনিসটাকে সেইভাবে হয়তো সেই চোখে দেখেন না। তারা হয়তো মনে করেন যে এটা নর্মাল প্র্যাকটিস, ওনারা যেভাবে বাংলাদেশে থেকে করে আসছেন এইটাও হয়তো ওনারা ওরকম ভাবে হয়তো হঠাৎ করে একজনকে একটা থাপ্পড় দিয়ে বসলো, হ্যাঁ, অথবা যাকে তাকে সে হয়তো ঠিক মতো বললো যে আপনার দুপুরের খাবারটা সে হয়তো রাত্রে খেলো, তো দুপুরের খাবারটা রাত্রে খাওয়া তো একটা নির্যাতনের পর্যায়ে পড়ে। এগুলাকে যদি আপনি আমেরিকান স্ট্যান্ডার্ডে ধরেন তাহলে হয়তো নির্যাতনের পর্যায়ে পড়ে, কিন্তু যদি আপনি বাংলাদেশের গতানুগতিকতার মধ্যে যদি যান তাহলে তো এটা বাংলাদেশে খুব একটা স্বাভাবিক আচরণের মধ্যে পড়ে। তো এখন আমি বলবো যে এই কর্মকর্তাদেরকে এইখানে আসার আগে এই ধরনের একটা ট্রেনিং অথবা তাদেরকে এরকম একটা গাইডলাইন দেওয়া উচিত এটা সরকারের পক্ষ থেকে, যারা আনছেন এই সমস্ত গৃহকর্মীদের এইখানে। তাহলে দেখা যায় যে এই স্ট্যান্ডার্ডে রাখতে গেলে যে উনাদেরকে যে বেতন দিতে হবে, তাহলে দেখা যায় যে উনাদের গড়পড়তায় তো নিজেদের জন্য কিছু থাকবে না, হয়তো দেখা যায় যে পুরো স্যালারিটাই হয়তো গৃহকর্মীর পিছনে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে যদি আমার মনে হয় যে উনারা যদি নিজের থেকে যদি কিছু কাজগুলো করে তাহলে হয়তো গৃহকর্মীর উপরে অতটা চাপ পড়ে না। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের করণীয় যেটা, সেটা হচ্ছে তার কূটনীতিকদেরকে এই জিনিসটা বলে দেওয়া যে তোমরা যদি উপলব্ধি করো যে তোমরা যে কাজটা করতেছো এইটা তুমি যে স্টেটে আছো, যে দেশে আছো, ওই দেশের আইনটা স্টাডি করে ওইটার সাথে মিল রেখে তারপরে তোমরা তোমাদের কর্মীদের সাথে সেভাবে ব্যবহার করবে। আর যদি সম্ভব না হয় তাহলে কর্মী তোমরা পাঠিয়ে দাও, নিজেরা থাকো, নিজেরা কাজ করো। যারাই আসবে দেশে তাদেরই কিন্তু এই সমস্যাটা হতেই পারে, ইট ক্যান বি এ ট্রেন্ড। তো সেই ক্ষেত্রে কি দুই দেশের সরকারের মধ্যে কোনো বোঝাপড়া, আইনি বোঝাপড়া করা যায়? আমার মনে হয় যে এটা সম্ভব, সরকারের পক্ষে এটা সম্ভব। যদি এই ধরনের কোনো কমপ্লেইন তাদের কাছে যায়, সরাসরি পুলিশের কাছে না দিয়ে এটা স্টেট ডিপার্টমেন্ট যদি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি বলে যে তোমার এই লোকের বিরুদ্ধে এই কমপ্লেইনগুলো আসছে, কাজেই তোমরা আইদার এটাকে রিজলভ করো, আর যদি রিজলভ না করো তাহলে অটোমেটিক্যালি আমাদের সিটি অথবা স্টেট পুলিশ তাদের হাতে নিয়ে নিবে। আর যদি তোমরা এই কূটনীতিকে প্রত্যাহার করতে চাও অথবা এটা যদি তোমরা নিজের থেকে ডিসিপ্লিন করতে চাও, দেন উই আর ওকে উইথ ইট। তাহলে হবে কি, আমার মনে হয় যে দেশের ভাবমূর্তিটাও থাকবে, এতটা জিনিসটা জানাজানিও হবে। গ্রেপ্তারগুলো কিন্তু হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম নির্যাতনের নাম দিয়ে। মুজুরিটা কিন্তু পরে আসতেছে, মুজুরির জন্য কিন্তু কাউকে গ্রেপ্তার করা যায় না। হ্যাঁ, এইখানে আপনি দেখবেন যে লোকাল অনেকেই আছে, রেস্টুরেন্ট ওনার আছে, এদের কর্মচারীকে বেতন দিচ্ছে না। কোনো ক্রিমিনাল কেস তো আমি আজ পর্যন্ত দেখি নাই যে কোনো লোক, কোনো রেস্টুরেন্টের ওনার তার রেস্টুরেন্টের কর্মচারীকে বেতন দেয় না বলে সে অ্যারেস্ট হয়েছে। কিন্তু হ্যাঁ, ও কথা বলতে গিয়ে যদি সে তার গালে থাপ্পড় মারে তাহলে তো অবশ্যই সে অ্যারেস্ট হবে, বিকজ ওটা অ্যাসল্ট। আমাদের মানে একটু হাত পা যেন একটু কম চলে এই সমস্ত ক্ষেত্রে, যেন কোনো মতে বডি টাচ না হয়, কোনো মতে যেন মেন্টাল এমন কিছু বলা না হয় যে ওই লোকটা হয়ে আপনার পছন্দ হয় না, ঠিক আছে বাবা, তাকে আপনি ফায়ার করে দেন, তাকে আপনি বলেন যে ইউ আর ফায়ার। তখন অনেকে এমনও শোনা গেছে তারা দেশে ফেরত যেতে চায় না। দেশে যদি তারা ফেরত যেতে না চায় তো সেই ক্ষেত্রে তাদের উচিত হবে যে আপনার এই স্টেট ডিপার্টমেন্টকে ইনফর্ম করা, সেই সাথে বাংলাদেশ সরকারকে ইনফর্ম করা। অ্যাটর্নি নাজমুল আলম, আপনাকে আপনার মূল্যবান আলোচনার জন্য অনেক ধন্যবাদ এবং আমরা আশা করব আমরা সবাই আরো সচেতন হব এবং মানবিক হব। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, প্রবাসী কূটনীতিক গ্রেফতারের বিষয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন আইনজীবী নাজমুল আলম। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসী সময় আরো থাকছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি ট্রলার থেকে 15 লাখ পিস ইয়াবা উদ্ধার, 5 মিয়ানমার নাগরিক সহ আটক 12। দেশের বাইরের খবর। এবার পূর্ব লন্ডনের একটি 4তলা আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ভবনটির বাসিন্দাদের অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার স্থানীয় সময় বিকেল 4:30টার দিকে হঠাৎই তুরিন স্ট্রিটের ওই ভবনটির 4তলায় আগুনের সূত্রপাত হলে দমকল বাহিনীকে খবর দেয় এর বাসিন্দারা। প্রায় 72 জন দমকল কর্মী এবং 10টি অগ্নি নির্বাপক গাড়ি আগুন নেভানোর কাজ করে। ভবনটির ভেতরে আটকা পড়া সব বাসিন্দাকে এরই মধ্যে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানা গেছে। তবে এদের মধ্যে একজন ধোঁয়ার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেন্থাল গ্রিন আসনের লেবার দলীয়
বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনার আলী। পূর্ব লন্ডনের বেনথাল গ্রিন আবাসিক এলাকায় 4তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। ঘটনাস্থল থেকে সবশেষ তথ্য জানতে স্কাইপে যোগ দিচ্ছেন প্রতিনিধি শোয়েব কবির। শোয়েব, আমরা ঠিক এই আগের সংবাদে আপনাদের যেমন জানিয়েছিলাম যে পূর্ব লন্ডনের সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত যে এলাকাটি রয়েছে বেথলেম গ্রিন অ্যান্ড গো আসন, এখানে সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছেন। এখানকার ব্যস্ততম যে সড়ক বেথলেম গ্রিন সড়কের পাশেই টুরিন স্ট্রিটের যে 4তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে প্রায় 16টি পরিবার বসবাস করতো এবং এই 16টি পরিবারের অধিকাংশই কিন্তু বাংলাদেশি। এবং এই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে যে 3তলা যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং 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 আগুন লাগার সাথে সাথে কিন্তু যারা ছিল কিন্তু সবাই কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে আমরা এখন কোনো তথ্য এখন নিশ্চিত হতে পারিনি। এবং ধারণা করা হচ্ছে যে আসলে এই পুরো ভবনটিতে যে 16টি পরিবার ছিল, যে 16টি পরিবারে কিন্তু অধিকাংশ বাংলাদেশি। এবং আগুনের ঘটনার পরপরে স্থানীয় যে এমপি রুশনার আলী এবং যে মেয়র জন বিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ধারণা করা হচ্ছে যে ভবনটি কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু সংস্কার করা হয়েছে এবং সংস্কার করার সময়ে যেসব তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য যেসব ম্যাটেরিয়াল এখানে ব্যবহার করা হয়েছে সেগুলো হয়তো অগ্নি নিরোধক নয়। এই কারণে কিন্তু আগুন লাগার সাথে সাথে কিন্তু গ্রিনফিল্ড টাওয়ার যেমনটি হয়েছিল যে আগুন লেগেছিল 4তলায়, সাথে সাথে কিন্তু উপরের দিকে ঊর্ধ্বমুখী হয়ে গেছিল, ঠিক এখানে কিন্তু সেটি হয়েছে যে আগুন লাগার সাথে সাথে কিন্তু যে ভবনের ছাদ রয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে লন্ডন সহ ব্রিটেনের যেসব ভবনগুলো হয় এইসব ভবনগুলো কিন্তু ছাদ কিন্তু গাছের হয়, মানে কাঠের হয়, কাঠের। এটিও ঠিক ওই ধরনের ছিল এবং সেই কারণে কিন্তু আগুনে কিন্তু উপরে ছাদ পুরোটাই কিন্তু আপনার একদম পড়ে গেছে। তবে আমরা যেটা দেখেছি প্রায় দমকল বাহিনী প্রায় 70 জন কর্মী প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে কিন্তু এই আগুন নিবারণের কাজ শেষ করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, বেনথাল গ্রিন থেকে অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব কবির। এদিকে লন্ডনে 24তলা গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের পর স্থানীয় কর্তৃপক্ষের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন ভবন থেকে 800 পরিবারকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লেবার পার্টির এমপি বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। ঝুঁকিপূর্ণ ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়ায় জনজীবন বিঘ্নিত হলেও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন টিউলিপ। শুক্রবার স্থানীয় সময় রাতে উত্তর লন্ডনের ক্যামডেন এলাকার 4টি বহুতল ভবনের কয়েকশো ফ্ল্যাট থেকে ওই 800 পরিবারকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। সংবাদ মাধ্যম জানায় গ্রেনফেল টাওয়ারে আগুন ছড়ানোর জন্য দায়ী ক্ল্যান্ডিং 4টি বহুতল ভবনে ব্যবহার করা হয়েছে। That local authority would not make a decision like this lightly. They thought about it long and hard. They decided constituents weren't safe, which is why they've made a decision to evacuate people overnight. I realise it's disruptive to people's lives, but constituent safety comes first. If it's not safe, then people need to go. স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হরতাল অবরোধ নয়, দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হবে 2017-18 অর্থ বছরের বাজেট কতটা কল্যাণমুখী। বাজেট নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে, বিষোদ্গার করা হচ্ছে, অশালীন ভাষায় মাননীয় অর্থমন্ত্রীর সমালোচনা করা হচ্ছে। বাজেটের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের সকল কথাবার্তাকে ব্যর্থ করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে যাবে বাজেট কতটুকু কল্যাণমুখী বাজেট, এটা তখনই আপনারা পরিষ্কার হয়ে যাবে। যথাসময়ে নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্য দিয়ে যে যত দাবি করুক না কেন সকল ষড়যন্ত্র সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে ইনশাল্লাহ আগামী নির্বাচনও বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে, আমাদের প্রিয়তী জননেত্রী শেখ হাসিনাকে ভোট দেবে। এখন বলেন কি আমরা আগামী কয়েকদিনের মধ্যে আন্দোলনে নামবো। আন্দোলন কে করবে বলেন? কেউ হরতাল অবরোধ কেউ করবে না, কিছুই করবে না, কারণ মানুষ এখন ভোটের জন্য প্রস্তুত হয়ে গেছে। আর জ্বালাপোড়া যদি করেন কঠোর হস্তে দমন করা হবে এই সমস্ত জ্বালাপোড়াকারীদের, এই সন্ত্রাসকারীদের।
ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত জাতীয় ঈদগাহ, এখন অপেক্ষা সুষ্ঠুভাবে নামাজ আদায়ের। শনিবার সকালে রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদের জামাতের প্রস্তুতি দেখে একথা জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এর আগে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ডিএমপি কমিশনার জানান, ঈদে নিরাপত্তা বিধানে কোনো ঘাটতি নেই তাদের। ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। এরই মধ্যে জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। ঈদ জামাতকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা তদারকি ও ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। এ সময় তিনি বলেন, ঈদকে ঘিরে নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। অন্যদিকে মেয়র সাইদ খোকন ঈদগাহ মাঠ পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, বর্ষাকালে ঈদ হওয়া এবার বজ্র নিরোধক ব্যবস্থাও রাখা হয়েছে। প্রত্যেকটি জামাতকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তথাকথিত যারা জঙ্গি তাদের ক্ষমতা এখন অত্যন্ত ক্ষয়িষ্ণু। এই মুহূর্তে কোনো ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। মুসল্লিদের সুবিধার্থে অজুর ব্যবস্থা করা হয়েছে, সুপেয় পানি পানের ব্যবস্থা করা হয়েছে। এই ঈদগাহ প্রাঙ্গণে বজ্রপাত প্রতিরোধক স্থাপনও করা হয়েছে। চট্টগ্রামে 15 লাখ ইয়াবা সহ 12 জনকে আটক করেছে র্যাব। এদের মধ্যে মিয়ানমারের 5 নাগরিক রয়েছে। শনিবার ভোরে বন্দরের বহির্নোঙর থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, বন্দর থেকে ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবরের ভিত্তিতে সেখানে অবস্থান নেওয়া হয়। এ সময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে 75 কোটি টাকা মূল্যের 15 লাখ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় মিয়ানমারের 5 জন নাগরিক সহ 12 জনকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে মূল হোতাকে আটকে অভিযান চালানোর কথা জানিয়েছে র্যাব। এবার প্রবাসের খবর। ঈদের আগে যুক্তরাষ্ট্রে বিমানের টিকিট কিনে প্রতারণার শিকার হয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। নিউ ইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীর মালিকানাধীন ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল নামের এজেন্সি প্রবাসীদের কাছে বিভিন্ন এয়ারলাইন্সের ভুয়া টিকিট বিক্রি করে লাপাত্তা হয়ে গেছে। এই অবস্থায় প্রায় 2000 প্রবাসীর ঈদের দেশে আসা অনিশ্চিত হয়ে পড়েছে। নিউ ইয়র্ক থেকে টিএম মামুনের ক্যামেরায় শিহাবুদ্দিন কিসলু রিপোর্ট। প্রবাসে কর্মব্যস্ততার ফাঁকে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে জন্মভূমি বাংলাদেশ ভ্রমণের কথা থাকলেও প্রতারণার জালে আটকে গেছে শত শত প্রবাসীর ভাগ্য। অসুস্থ মাকে দেখতে কিংবা আপনজনের সঙ্গে দেখা সাক্ষাতের জন্য দীর্ঘদিন পর দেশে ফিরতে বিমানের টিকিট কিনেছিলেন অনেকে। ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস নামের একটি এজেন্সি ঈদের 6 মাসেরও বেশি আগে থেকে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বিক্রি করলেও হঠাৎ করেই লাপাত্তা হয়ে গেছে এর কর্মকর্তা কর্মচারীরা। টিকিট ক্রয়কারীদের কয়েকজনের বিমানবন্দরে গিয়ে ফিরে আসার ঘটনায় ধরা পড়ে জালিয়াতির বিষয়টি। কয়েকদিন ধরেই ট্রাভেল এজেন্সিটি জ্যাকসন হাইটসের প্রধান কার্যালয়ের সামনে ভিড় করছেন প্রবাসীরা। পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগও করছেন তারা। 17 বছর পরে দেশে যাওয়ার জন্য আমার 3 ছেলে আমার ওয়াইফ কিনি দেশে যাওয়ার জন্য টিকিট নিয়েছিলাম। এখন আমার এই অবস্থা, আমি চাই না অন্য কোনো মানুষের প্রতারিত হোক। প্রতি বছরই আমি টিকিট দেশে যাই এবং আমার মা অসুস্থ, 97 বছর বয়স, তাকে দেখার জন্য আমি আমার বউ বাচ্চা সহ যাওয়ার জন্য আমি 6টা টিকিট কাটছিলাম। সে কোনো ডেট দিত না, প্রিন্ট আউট করে টাকা নিয়ে নিত। শেষ মুহূর্তে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে দিশেহারা টিকিট প্রত্যাশী সাধারণ প্রবাসীরা। ওদের অফিসও বন্ধ, তালাবিদ্ধ। আমি প্রতিদিন কল করি, কোন ফোন রেসপন্ড করে না। আমি আসলে আশা করি নাই যে নাজমুল ভাই এরা এরকম করবে। ঈদ সামনে বহু মানুষ লোন করে বিভিন্ন ভাবে মানুষ দেশে যাচ্ছে। তাদেরকে এইভাবে জালিয়াতি করার কোনো রাইট নেই তাদের, আর এই দেশে থাকার কোনো অধিকার তাদের নাই। তাদের গ্রিন কার্ড পাসপোর্ট বাতিল করা হোক, এটাই আমরা চাই। জানা গেছে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের 4টি কার্যালয়ে বিনা নোটিশে তালা ঝুলছে। প্রতিষ্ঠানটির মালিক বিএনপির সাবেক মন্ত্রী নুরুল হুদার ভাই নাজমুল হুদা। তার বিরুদ্ধে আগেও প্রবাসীদের বিভিন্নভাবে হেনস্থা করার অভিযোগ রয়েছে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে আওয়ামী লীগের 68 বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের এক রেস্তোরাঁয় এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি জামাত ষড়যন্ত্র করছে। এ সময় প্রবাসী নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বানও জানান তিনি। একসময় প্রধানমন্ত্রী সহকারী প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমাদের পরম শ্রদ্ধেয় জনাব
এবং প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় সবচেয়ে এশিয়ার সবচেয়ে প্রাচীন। ধন্যবাদ। আজকে কিন্তু বিএনপি জামাত আগের মতোই কিন্তু তারা ষড়যন্ত্র করছে। চোখ কান খোলা রাখবেন, দেশে বিদেশে বসে চোখ কান খোলা রাখবেন। আমাদের ঐক্য থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। যদি ঐক্য থাকেন জনকি শেখ হাসিনা কিন্তু আবারও দেশ সেবা করার সুযোগ জনগণ দিবে বলে আমরা বিশ্বাস করি। ফ্রান্সে আওয়ামী লীগের ৬৮ বছর পূর্তি উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্যারিসের এক রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়। ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েসের পরিচালনায় ও মহসিন উদ্দিন খান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ইউরোপিয়ান আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল্লাহ আল বাকি, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান মোহাম্মদ, জসিমউদ্দিন ফররুক সহ আরো অনেকে। বক্তারা দেশের উন্নয়নের অগ্রযাত্রা আর গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের আওয়ামী লীগের ভূমিকা অনেক বলে মন্তব্য করেন। জন্ম না হলে আজকে এই বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য কুয়েতে আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত আওয়ামী লীগের সভাপতি আতাউল গনি মামুনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মুখাই আলী, সেকেন্দার আলী, মুক্তিযোদ্ধা রবিউল আলম রবি, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সহ আরো অনেকে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ও আওয়ামী লীগ কুয়েতের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল। বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়া শাখার উদ্যোগে রাজধানী কুয়ালালামপুরে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় একটি রেস্তোরাঁর সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ রাইহান কবির খানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন সর্দার। এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ব্রিটেনে বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে পূর্ব লন্ডনের এক রেস্তোরাঁয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুল আওয়াল মামুনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ইউকে প্রেস ক্লাবের সভাপতি রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব। উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট তাজ রহমান, বিমান বাংলাদেশের ইউকে কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের ফাইন্যান্স ডিরেক্টর মনির আহমদ, বাংলা নিউজের চেয়ারম্যান আব্দুর রব মল্লিক, প্রবাসী পল্লী গ্রুপের ভাইস চেয়ারম্যান এমদাদ আহমেদ সহ আরো অনেকে। লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময় বিমানের উল্লেখযোগ্য উন্নয়নের চিত্র তুলে ধরতেই এ সেমিনারের আয়োজন বলে জানান আয়োজকরা। বিমান ইউকে কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের ব্যবসায়িক সহযোগী এজেন্সিগুলোর প্রতিনিধি সহ কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিমানের সার্ভিসটা অনেস্টলি এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে কিভাবে এন্ড ইউজার বা কাস্টমারদেরকে পৌঁছানো যায় সে ব্যাপারে আমাদের আজকে একটু আলোচনা হবে। সেই আলোচনার স্বার্থেই আমরা আজকে অনুষ্ঠানের আয়োজন করেছি। জাতীয় শুদ্ধাচার কৌশল বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা অন্যতম একটা প্রজেক্ট। এর মাধ্যমে সরকারি প্রতিটি সংস্থায় কর্মীদের দক্ষতা এবং সেবার মানের প্রতি যে অঙ্গীকার সেটাকে বৃদ্ধি করার জন্য প্রয়াস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরকারকে সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য বিমানের প্রত্যেকটা স্টেশনে এই কাজটা করছে। এবার জ্যেষ্ঠ অভিনেতা ফারুককে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আবারও এফটিসিতে নিষিদ্ধ হলেন চিত্রনায়ক শাকিব খান। চলচ্চিত্র সংশ্লিষ্ট 16টি সংগঠনের জোট চলচ্চিত্র পরিবার তাকে বয়কট করবে বলে সংবাদ সম্মেলনে জানান চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এবার এই সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে চিত্রনায়ক ফারুককে ব্যবহার করে বিষয়টি নিয়ে মিথ্যাচার করছে দাবি জাজ মাল্টিমিডিয়ার।
আসলে সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই। শাকিব খান অভিনীত নবাব এবং বস্ত্র নামের আরেকটি চলচ্চিত্রকে কেন্দ্র করে হঠাৎ সরগরম চলচ্চিত্র অঙ্গন। একজন গল্প বলবে, 10 জন শুনবে। শিল্পী সমিতি এবং চলচ্চিত্র পরিচালক সমিতির অভিযোগ, যৌথ নীতিমালার অনেক নিয়ম না মেনেই নির্মাণ করা হয়েছে ছবি দুটি। তাদের অভিযোগ, গত রোববার ছবি দুটির সহ-প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার এক সংবাদ সম্মেলনে যৌথ প্রযোজনা নিয়ে কথা বলতে গিয়ে চিত্রনায়ক ফারুক সহ চলচ্চিত্র সমিতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন শাকিব খান। কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন যে কি কাপড়ের কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে, আর আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন। আর স্টুপিড। শুক্রবার সংবাদ সম্মেলনে শাকিবের বক্তব্যের নিন্দা জানান চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। ঘোষণা দেওয়া হয় সদস্যপদ বাতিলেরও। শাকিব খান সহ আরো যারা যারা আমাদের এই দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করছে, আমাদের প্রত্যেক সংগঠনের যেখানে যেখানে যাদের সদস্যপদ আছে সেই সদস্যপদ আমরা খারিজ করে দিব। এ ধরনের বক্তব্য অমার্জনীয় উল্লেখ করে সহসা এর সমাধান হবে না বলে জানান সংশ্লিষ্টরা। ফারুক সম্পর্কে এই কথা সে বলেছে, আমি এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। টোটাল চলচ্চিত্রের সমস্ত লোকজনদেরকে স্টুপিড বলেছে, সেটাও অত্যন্ত আপত্তিকর। তো এই সমস্ত কথার বিশ্লেষণ করে 16টি সংগঠন সিদ্ধান্ত নিয়েছে সাকিবের সাথে আর কোনো কাজ করবে না। অন্যদিকে চিত্রনায়ক ফারুককে ব্যবহার করে বিষয়টি নিয়ে মিথ্যাচার করা হচ্ছে দাবি জাজ মাল্টিমিডিয়ার। শাকিব খান কিন্তু ফারুক সাহেব করে নাই, বলেছে সাহেব। তো যদি সাহেবকে ফারুক সাহেব বলেন তাহলে ফারুক সাহেবকে আপনারা ধরে বলেছেন। এদিকে শাকিবের ছবি চালাতে কোনো বাধার সৃষ্টি করা হলে হল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রদর্শক সমিতি। সামনে অবস্থান নেবে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো কনফেডারেশন কাপের খবর। কনফেডারেশনস কাপের এবারের আসরে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এই গ্রুপের ম্যাচে তারা নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করেছে 4-0 গোলে। এই গ্রুপ থেকে সেমিতে তাদের সঙ্গী হয়েছে মেক্সিকো। রাশিয়াকে 2-1 গোলে হারিয়ে আসর থেকে বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে তারা। ম্যাচের শুরু থেকে সেলেকাওদের কাছে একেবারেই পাত্তা পাচ্ছিল না নিউজিল্যান্ড। ম্যাচের 33 মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগিজদের 1-0 গোলের লিড এনে দেন CR7। এর মিনিট 4 পর আবার উৎসবের ঢেউ পর্তুগিজ গ্যালারিতে। ইংলিশে সন্তোষের অ্যাসিস্ট করা বলকে গোলে পরিণত করে লিডটাকে দ্বিগুণ করেন তরুণ তারকা বার্নার্দো সিলভা। এরপর 80 মিনিটে আন্দ্রে সিলভা ও যোগ করার সময়ে ন্যানি গোল করলে লিডটাকে এক হালিতে রূপান্তরিত করার পাশাপাশি সেমির টিকিটেও নিশ্চিত করে ফেলে কোচ ফার্নান্দো সান্তাসের দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে বাড়ি ফিরতে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল। রেল বাসেও যাত্রী চাপ, যানজটে ধীরগতি থাকলেও গতবারের চেয়ে ভোগান্তি কম, দাবি সড়ক পরিবহন মন্ত্রীর। পণ্যবাহী ট্রাকে ঈদে বাড়ি ফেরার পথে রংপুরের পীরগঞ্জে দুর্ঘটনায় নিহত 16। গাড়ি চালাচ্ছিল হেলপার, অভিযোগ যাত্রীদের। গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে 3000 পুলিশ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার ঈদ। নিউ ইয়র্কে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত প্রবাসী বাঙালিরা। এবং এবার পূর্ব লন্ডনের একটি আবাসিক ভবনে আগুন। বাংলাদেশে অধ্যুষিত ওই ভবনটির বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়েছে। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো থাকুন সময়।